আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 14 ব্যাচের আজকে লেসনে আমাদের টপিক হলো ডার্ট ফাংশন। সো আজকে টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্লিজ মাইক্রোফোনটা বন্ধ করবেন। সো আজকের টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা প্রোগ্রামিং শিখতে আসছি তো আমাদের প্রত্যেকটা টপিকই হ্যাঁ ইম্পর্টেন্ট, বাট কিছু টপিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো না হইলেই নয়, কারণ এগুলোকে আমাদের নিয়মিত এবং প্রতিনিয়ত ব্যবহার করতে হবে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হলে। ওকে, সো আজকে ক্লাসটা কি মেথড অথবা ফাংশন। ওকে, সো আজকে ক্লাসটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, আমি আশা করি যে আজকে দুইটা আমরা কভার করতে পারবো। চাইছিলাম চারটি কভার করব, বাট যেহেতু আপনাদের ফরেস্ট ফিলপের সমস্যা আছে আবার, সো আই হোপ যে আমি দুইটা কভার করবো, বাকি দুইটা আবার নেক্সটে ডিসকাস করবো। ওকে, নেক্সটে ডিসকাস করে আমরা হয়তো বা ক্লাস সম্পর্কেও কিছুখানি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আসলে যে হোয়াট ইজ ফাংশন, ফাংশন কি, রাইট? সো ফাংশনকে বোঝার জন্য আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। রিয়েল লাইফ এক্সাম্পল কি? লাইক ব্যালেন্ডার। ওকে, ব্যালেন্ডার আপনি ফাংশনের সাথে কম্পেয়ার করতে পারেন। সো ব্যালেন্ডারের কাজ কি, বা ওখানে আমরা কি করতে পারি? ব্যালেন্ডার বা জুস মেকার, আপনি জুস মেকার বলতে পারেন। সো জুস মেকারে আসলে আমরা কি দিই? এই জুস মেকারটা আপনি একটা ফাংশনের সঙ্গে কম্পেয়ার করেন। একটা জুস রেডি করার জন্য বা জুস পাওয়ার জন্য আমরা ওকে কি দিই? ইনপুট দিই। ইনপুট মানে কি? কিছু ম্যাটেরিয়ালস দিই, রাইট? হতে পারে যদি আমার জুস তৈরি করে সেখানে আমরা আম দিই, দেন হলো যে আমরা তাই ওখানে একটু আমরা বাড়াবো আমাদের চিনিটাকে, সেক্ষেত্রে চিনি ইউজ করতে পারি, অথবা ওখানে আমরা পানি ইউজ করতে পারি, রাইট? সো এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা একটা জুস মেকারে দিই। দেন কি করি, যখন জুস মেকারকে আমরা অন করি, ও কি হয়, ও ওর মতো করে অপারেশন করে, কি করে, একটা প্রসেস করে বা একটা অপারেশন করে। করার পরে কি করে, ও ওই যে আউটপুটটা পায়, আউটপুটটা মানে কি, যে জুসটা আসে সেই জুসটা হলো আমাদেরকে দেয়, এবার আমরা সেটা কি করি, গ্রহণ করি, তাই না? তো একটা ফাংশন আসলে এরকম ভাবে যে একটা ফাংশন হলো কিছু ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পরে ওর ভিতরে যে লজিক লেখা থাকবে সেই লজিকের উপরে ডিপেন্ড করে ও ডাটাগুলো নিয়ে প্রসেস করবে। প্রসেস করার পরে হলো ও একটা আউটপুট জেনারেট করবে, এবং আউটপুট জেনারেট করে দেন হলে আমাদেরকে সে রিটার্ন করবে বা আমাদেরকে সে দিবে। ওকে, তো এটাকে আমরা যদি আপনি এই রিয়েল লাইফ এক্সাম্পলটা বুঝতে পারেন তাহলে আশা করি এটা আপনি সহজে ক্যাচ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আসলে আমরা ফাংশন কেন ইউজ করব, এটা একটা বিষয়। ফাংশন আমরা কেন ব্যবহার করব? ওকে, সো যখন আমাদের প্রোগ্রাম করা শুরু হয় বা আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, তখন আমাদের অনেকগুলো টাস্কের প্রয়োজন হয়। ওকে, সো প্রত্যেকটা স্পেসিফিক কাজকে আমরা হলো আলাদা আলাদা করে ফাংশন আকারে তৈরি করে রাখি। ওকে, যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে সাপোজ আপনার 5 পেজের একটা আপনার অ্যাপ আছে। ওই যে 5টা পেজ, ওই 5টা পেজই আপনাকে চেক করতে হবে যে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন নাকি অফ আছে। ওকে, আপনাকে 5টা পেজই এটাকে চেক করতে হবে। সো এখন ইন্টারনেট কানেকশন অন নাকি অফ এটা চেক করার জন্য যদি আমাদের 5 লাইনের কোড লিখতে হয়, এবং যদি ওইটা আমাদেরকে 5টা স্ক্রিনে লিখতে হয়, তাহলে 5 × 5 মানে 25 লাইন কোড লিখতে হবে। বাট যদি আমরা এরকমের কিছু পারতাম যে আমরা ওই যে ডিভাইসের নেট অন নাকি অফ এটাকে শুধুমাত্র আমরা একটা ব্লকের ভিতরে বা একটা ফাংশনের ভিতরে করে রাখবো, এবং ওই ফাংশনটা কাজই হইলো যে শুধুমাত্র যখন ওকে আমরা কল করব ও শুধুমাত্র বলে দিবে যে আমাদের ডিভাইসের নেট অন নাকি অফ। তাহলে আমাদের ওই 5টা স্ক্রিনে আমাদের সেম কোড করতে হবে না, আমরা শুধু একবার একটা ফাংশন তৈরি করব এবং ওই ফাংশনটাকে আমরা 5টা স্ক্রিনে কল করব, তাহলে আমরা এক্স্যাক্টলি সেম আউটপুটটাই পেয়ে যাব। তাহলে আমাকে 5টা স্ক্রিনে 5 বার আমাকে ওই কোডগুলো লিখতে হবে না। বুঝতে পেরেছেন? এভরিওয়ান আমরা বুঝে গেছি। ওকে, হ্যাঁ, আরো ক্লিয়ার হবেন আসলে, মানে না বললেও সমস্যা নাই, বাট
বুঝলে ভালো, না বললে প্রবলেম নাই, কারণ আমরা অবশ্যই এখানে করবো এক্সাম্পল দেখবো, তখন অবশ্যই আমরা আরো বেশি ক্লিয়ার হব। ওকে, আচ্ছা। সো আপনি আপনি একটা ক্যালকুলেটরের সঙ্গে তুলনা করেন। ক্যালকুলেটরে আসলে কি থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাই না? সো এটা কেমনি কাজ করে, আপনি কি করেন ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে আপনি দুইটা ইনপুট দেন, ইনপুট দিয়ে যখন আপনি প্লাসে ক্লিক করেন বা আপনার ইকুয়ালে ক্লিক করেন, তখন আপনি একটা আউটপুট পান, তাই না? যোগ করে একটা আউটপুট পান। তো আমরা এইখানে এমন একটা এখন ফাংশন তৈরি করব, যে ফাংশনের কাজ হলো কি, দুইটা ভ্যালু থাকবে এবং ওই দুইটা ভ্যালুকে যোগ করে কি করবে, ফলাফল দিবে। ওকে, তো দেখেন এই ফাংশনের আবার চারটে টাইপ আছে। ওকে, একটা হলো কি নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট। সেকেন্ড নাম্বারটা কি উইথ রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট। থার্ড নাম্বার ইজ নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। আর লাস্ট ইজ উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। এই চারটি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি একবার বুঝবেন, আপনার লাইফে আজীবন কাজে লাগবে, ততদিন আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন। ওকে, সো প্রথমে আমরা দেখব যে নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট, এটা মানে কি, মানে এই টাইপটার মানে কি এবং এই টাইপটা কেমনে কাজ করে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা ফাংশন তৈরি করি। তো এটা হলো আমাদের মেইন ফাংশন। তো মেইন ফাংশনটা তো আমাদের থাকবেই। তো মেইন ফাংশনের পরে আমরা একটা কাস্টম ফাংশন তৈরি করব। ওকে, এখন একটা ফাংশন কেমনে তৈরি করতে হয় সেটা আজকে দেখার বিষয়। তো একটা ফাংশন তৈরি করার জন্য আপনি জাস্ট একটা ফাংশনের নাম লিখবেন। তো আমরা যেটা যোগ করব, তো যোগ করার জন্য আমরা জাস্ট একটা ফাংশনের নাম দিচ্ছি যে সাম নাম্বার। এটা হলো আমাদের ফাংশনের নেম। ওকে, এখন একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা কি, যে ফাংশনের নেম সবসময় ক্যামেল কেজে লেখা হয়। ক্যামেল কেজের মানে কি, যদি আপনার দুইটা ওয়ার্ড হয়, তাহলে প্রথম যে ওয়ার্ডটা তার যে ফার্স্ট লেটারটা ছোট হাতের হবে, তারপর যদি আপনার একটা দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে, বড় হাতের হবে। এটাকে বলা হয় কি ক্যামেল কেস। ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড একটা ওয়ে। তো যখন ফাংশন লিখবেন তখন অবশ্যই এই ওয়েটা ফলো করবেন। ওকে, দেন হইলো এই যে দুইটা ব্র্যাকেট, এটাকে বলা হয় প্যারেনথেসিস। সেটা তো আপনারা জানেন অলরেডি। কি কথা বলবেন? স্যার দুইটা ওয়ার্ডের ফার্স্টের ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার হবে? হ্যাঁ, মানে ক্যাপিটাল কেসের ক্ষেত্রে কি ফার্স্টের ওয়ার্ডটা স্মল লেটার হবে আর নেক্সট ওয়ার্ডের সেকেন্ড ওয়ার্ডের ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হবে? হ্যাঁ, রাইট। শুধুমাত্র সেকেন্ড ওয়ার্ড নয়, থার্ড ওয়ার্ড ফোর্থ ওয়ার্ড তো হয়, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে, ক্যাপিটাল হবে। ওকে, ওকে, ওকে। সো এরপরে কি আছে, এরপর দেখেন, এরপর আছে একটা প্যারেনথেসিস। তো এই প্যারেনথেসিসের ভিতরে হলে আমরা কি নিব, আর্গুমেন্ট নিব। যেহেতু এই টাইপটা কোনো আর্গুমেন্ট নেই, এই কারণে আমরা এখানে কোনো আর্গুমেন্ট নিচ্ছি না। বাট সেকেন্ড টাইপে কিন্তু আমরা দেখব। ওকে, সেকেন্ড টাইপ হলো, হ্যাঁ সেকেন্ড টাইপে আর্গুমেন্ট নাই, বাট থার্ড টাইপে কি আর্গুমেন্ট আছে। ওকে, যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা হলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে বলবো। ওকে, যেহেতু এখন নাই, এটা বলতে হবে না। আর এখানে দেখেন কি বলছে, যে নো রিটার্ন টাইপ। যদি নো রিটার্ন টাইপ হয়, সেক্ষেত্রে চাইলে আপনি এখানে ভয়েড বলতে পারেন। আর যদি চান যে ভয়েড বলবেন না, না বলতে পারেন, কারণ বাই ডিফল্ট ভয়েড থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে মেইন ফাংশন আগে কি আছে, ভয়েড আছে। দ্যাট মিনস এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে না। আর আমাদের এই সাব নাম্বার, এটা একটা ফাংশন, এবং এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। আর যখনই কোনো কিছু রিটার্ন করবে না, তখন চাইলে আপনি ভয়েড লিখতে পারেন। বাট যদি আপনি ভয়েড না লিখেন, তাহলে প্রবলেম নাই, কারণ একটা ফাংশন বাই ডিফল্ট ভয়েড থাকে। ওকে, তো এইটাতে আমরা বুঝলাম যে ফাংশনটা কিছু রিটার্ন করবে না, কোনো আর্গুমেন্ট নিবে না, যার কারণে এই টাইপটাকে বলা হয় কি নো টাইপ, নো আর্গুমেন্ট। ফাইন। সো এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হলো যে এই ফাংশনের ভিতরে শুধুমাত্র দুইটাই স্ট্যাটিক ভ্যালু থাকবে এবং সেই ভ্যালুটা কি করবে, যোগ করে প্রিন্ট করবে। এর কাজ শুধুমাত্র এইটাই। তো আমরা এখানে দুইটা ভ্যালু নিচ্ছি, ইন্টিজার নাম্বার 100, ইন্টিজার নাম্বার 2
200 ওকে দেন দুইটাকে যোগ করে আমরা কি করব প্রিন্ট করব সো আমি দুইটাকে যোগ করতেছি যোগ কেমনে করে এটা কিন্তু আমার থেকে আপনারা অলরেডি আরো ভালো জানেন রেজাল্ট সো নাম্বার 1 প্লাস নাম্বার 2 ফাইন এবং এই যে রেজাল্টটা আমার আছে এই রেজাল্টটা কি করবে জাস্ট প্রিন্ট করবে রেজাল্ট ওকে তাহলে কি হলো এখানে দুইটা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবলকে যোগ করে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখেছি নাম হলো রেজাল্ট এবং লাস্টলি হলো আমরা রেজাল্টকে প্রিন্ট করে দিয়েছি তো এই ফাংশনের কাজ কি এই ফাংশনের কাজ হলো শুধুমাত্র এইটুকুই ওকে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসার কথা বলেন তো আউটপুট কি আসবে আমাদের 300 300 সবাই একমত জি স্যার 300 এভরিওয়ান কে কে দ্বিমত আছেন যদি কেউ দ্বিমত থাকেন তাহলে অবশ্যই বলতে পারেন স্যার ফাংশনটা কল না করলে মানে আসলে না কিছুটা কন্ট্রোল হবে কি বলছেন তো ফাংশন আমরা ডিফাইন করেছি ডিফাইন করার পর ওটা কল করার জন্য ওকে গুড ওকে ঠিক আছে আপনার ধরতে পেরেছেন বিষয়টা সেটা হলো যে হ্যাঁ আপনারা যারা 300 বলেছেন আপনাদের কনসেপ্ট থেকে আপনারা ঠিক আছেন কারণ কি কারণ হলো আপনারা বুঝতে পারতেছেন যে হ্যাঁ এটা যোগ করে 300 হবে বাট প্রবলেম ইজ যে আমরা জানি কি যখন একটা প্রোগ্রাম কম্পাইল করা শুরু হয় তখন সে কোন জায়গা থেকে শুরু করে মেইন ফাংশন থেকে শুরু করে ও হলো এইটুর ভিতরে প্রথম শুরু করবে যখন ও এই মেইন ফাংশনের ভিতরে ঢোকার পরে দেখে যে ভিতরে কিছু নাই ফাঁকা এখন যদি ভিতরে কিছু না থাকে তাহলে তো আসলে ও কিছু করতে পারবে না বাট এই যে দেখেন ফাংশনটা এটা কিন্তু কোথায় এই ফাংশনের বাহিরে তো যদি ওকে আমরা মেইন ফাংশনে কল না করি ও কোনো রেসপন্স করবে না বুঝতে পারছেন তো ওকে আমাদের মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে সো আমরা ওর নাম ধরে কি করব মেইন ফাংশনে কল করব ওকে এটাকে বলা হয় কি ফাংশন কলিং আমি এখানে লিখে দিচ্ছি ফাংশন কলিং ওকে যদি কোনো ফাংশনকে আমাদের ব্যবহার করতে হয় যেখানে আমরা ব্যবহার করব সেখানে ওই ফাংশনের নাম ধরে কল করতে হবে এখন যখন কম্পাইলার আমাদের মেইন ফাংশনের ভিতরে ঢোকার পরে দেখবে যে সাম নাম্বার নামে একটা ফাংশন আছে যেটাকে এখানে কল করা হয়েছে ওকে যখনই ও এই নামটা পাবে সঙ্গে সঙ্গে যাবে কোথায় এখানে আসবে আসার পরে ও হলো এটার ভিতরে ব্লকে ঢোকার পরে ওর কাজগুলোও সম্পন্ন করবে এখন যদি আমি রান করি তাহলে আপনাদের কথাই ঠিক আছে 300 প্রিন্ট হবে ওকে আচ্ছা তাহলে যেটা বলতেছে যে মেইন ফাংশনটার বাইরে যেটা থাকবে সেটাকে আমরা ওখানে লিখতে পারবো কোড কিন্তু ওটাকে কল করতে হবে মেইনের ভিতর থেকে হ্যাঁ মেইনের ভিতর থেকে কল করতে হবে কারণ আপনার সব এখান থেকে আসবে এটা হলো রুট ওকে যখন প্রোগ্রাম রান হবে তখন মূলত এখান থেকে শুরু হবে এখন যদি এরকমের হয় যে আপনি আরেকটা ফাংশন তৈরি করেছেন এবং ওই ফাংশনটা আপনি এই ফাংশনের ভিতরে কল করেছেন তাহলে সেই ফাংশনটা কল হবে কারণ কি এখান থেকে প্রথমে এখানে আসবে এবং এখানের ভিতরে দেখবে যে একটা ফাংশন আছে তখন আবার সেই ফাংশনের নাম ধরে কল করবে তখন আবার সেই ফাংশনে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফাংশনটা কল হবে বুঝতে পেরেছেন বুঝতে পারেন না আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখিয়ে দিচ্ছি প্রবলেম নাই আচ্ছা সো আমরা এটা কি বলছি সাব নাম্বার তো আমরা সাব নামে আমরা আরেকটা ফাংশন তৈরি করব আচ্ছা সাব মানে সাবট্রাকশন মানে হলো বিয়োগ ওকে সো আমি এখানে ভয়েড সাব নামে হলো একটা ফাংশন তৈরি করলাম সাব নাম্বার সো আচ্ছা মাইক্রোফোনটা বন্ধ করো আমরা যে ফাংশনগুলো তৈরি করতে বলেন আমি একটু বলছিলাম আমরা যে ফাংশনগুলো তৈরি এগুলো কি প্রি ডিফাইন্ড ফাংশন নাকি আমরা নিজেরাই নাম দিয়ে তৈরি করতে পারি আমরা যেগুলো তৈরি করতে সেটা তো আমরা নিজেরা তৈরি করতেছি সেটা ইউজার ডিফাইন্ড ফাংশন এটা তো প্রি ডিফাইন্ড না বা বিল্ট ইন না ওই যে সাম নাম্বার বা সাব নাম্বার আমরা নিজেদের মতো করে করতেছি এটা প্রত্যেকটা কি হয় প্রত্যেকটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন
ওকে, পিরিয়ড ডিফাইন্ড ফাংশন। আর এই যে মেইন, এই মেইনটা হলো বিল্ট ইন ফাংশন। ওকে, আর এইগুলো হলো আমাদের তৈরি করা ফাংশন। আচ্ছা, ওকে, সো এখানে কাজ হলো যে দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বারকে বিয়োগ করব। তো আমি এখানে এই নাম্বার দুইটাকে জাস্ট এগুলোকে কপি করে এখানে নিয়ে আসতেছি, দেন আমরা এই দুইটা নাম্বারকে মাইনাস করে দিচ্ছি, সব কিছু সেম থাকবে। তো আচ্ছা, তো আমি এখন যদি রান করি তাহলে কি হবে বলেন তো, আপনারাই বলবেন। এখন রান করলে আমরা প্রথমটা সাব নাম্বার কল করা হয় নাই। ওকে ফাইন, তো আপনারা বলতেছেন যে শুধুমাত্র সাম নাম্বারটা হইলো এখানে কল হবে এবং 300 প্রিন্ট হবে। যেহেতু সাব নাম্বার কল হয় নাই ফাংশনের ভিতরে, মেইন ফাংশনের ভিতরে, দ্যাট মিনস এটা কল হবে না, রাইট? হ্যাঁ, আপনার সঙ্গে আমিও একমত। তাহলে কি হবে, শুধুমাত্র 300টাই প্রিন্ট হবে। ওকে, 300টা প্রিন্ট হয়েছে। ওকে, আচ্ছা ফাইন। সো আমি যদি এখন এই সাব নাম্বারটাকে আমি এখানে কল করে দিই, সাব নাম্বার, তাহলে এখন কি হবে বলেন? -100 হবে। প্রথম হবে 300, তারপর -200। ওকে ফাইন, -200 কি হবে স্যার? সো দেখেন এখানে প্রথম সাম নাম্বারটা কল হয়েছে। মাইক্রোফোনটা বন্ধ করবেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোন বন্ধ করে নেবেন, নাহলে আমাদের এখানে কথা রিপিট আসে। সো সাম নাম্বার যখন কল হয়েছে তখন হলো কি, এই যে যোগফলটা সেটা আমরা এখানে ফলাফলটা পেয়েছি। আবার যখন সাব নাম্বারটা কল হয়েছে তখন সাব নাম্বারের ভিতরে কি 100 -200 মানে হবে কত, -100, রাইট? সেটা ফলাফলটা এখানে প্রিন্ট হয়েছে। আচ্ছা, তো আমি সাব নাম্বারকে আমি এখানে আর কল করব না, এই সাব নাম্বার ওকে আমি এখানে আর কল করব না। ওকে কি করব আমি, ওকে হলো আমি এই যে সাম নাম্বার এইটার ভিতরে কল করে দিব। এখন কি হবে, 300 হবে, 300 হবে স্যার। 300 স্যার সাব নাম্বার তো প্রিন্টের না দুটোই হবে, কেন ওই ফাংশনটা কল হচ্ছে। স্যার 300ই হবে, বিকজ স্যার মেইন ফাংশনে তো হচ্ছে কল করা হয়নি, নাম্বার তো কল করা হয়নি, সাবস্ট্রাক্ট সাব নাম্বার। ওকে, না, মেইন নাম্বারে কল না করা হলো, ওটা সাম নাম্বারের মধ্যে কল করা আছে। ওকে, সো আপনারা একদল বলতেছেন যে হলো শুধুমাত্র সাম নাম্বারটা প্রিন্ট হবে, যেহেতু শুধুমাত্র সাম নাম্বারটা ফাংশনের ভিতরে, মেইন ফাংশনের ভিতরে কল হয়েছে। আচ্ছা, আরেকদল বলতেছেন যে হলো যেহেতু এইখানে কল হয়েছে, দ্যাট মিনস হলো এই সাব নাম্বারটা হলো এখানে আবার কল হয়, এটাকে কাজ করবে, রাইট? ওকে, সো আমি একই রেজাল্ট আসবে, 300 - 100। স্যার বুঝছি স্যার বুঝতে পেরেছি স্যার। যেহেতু সাব নাম্বারের মধ্যে সাব নাম্বার কল করা আছে, ওই ক্ষেত্রে হয়তো বা স্যার মানে বোথ আউটপুট আসবে মেবি স্যার। তাহলে এখন সবাই একমত চলে আসছেন, রাইট? যে এখানে হলো 300 -100 দুইটাই প্রিন্ট হবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে আমি একমত, এখানে দুইটাই প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে, কারণ হলো আমরা হয়তো বা এখানে কল করি নাই, বাট যখন আপনি সাম নাম্বারে কল করেছেন তখন সাম নাম্বার কোথায় আসছে, এখানে আসছে। ওর কাজটা সুন্দর করে কমপ্লিট করেছে, কমপ্লিট করে এখানে প্রিন্ট করে দিয়েছে। প্রিন্ট করার পরেও দেখতেছে যে আরেকটা ফাংশন কল হয়েছে। তো যখন আরেকটা ফাংশন কল হয়েছে তখন সেখানে ফাংশনে কি করছে, মুভ করছে। যখন সেই ফাংশনে মুভ করছে তো দেখছে যে এখানে আবার কিছু কাজ করতে হবে, তো এখানে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করে বা আবার কি করছে, প্রিন্ট করছে। তারপর হলো এখানে কি কাজ শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, সো আমরা যদি এইটা করতাম, কোনটা করতাম, যে আমি প্রিন্ট করার আগে Ctrl+X, মানে যখন প্রিন্ট করব তখন না, সাপোজ যখন আমাদের এই সাম নাম্বারটা কল হয়েছে, এই সাম নাম্বারটার পরপরই আমি মনে করেন যে এইখানে আমাদের সাব নাম্বারটা কল করে দিলাম, তাহলে এখন কি হবে? এতক্ষণ ছিল, হ্যাঁ এতক্ষণ ছিল রেজাল্টের পরে, আর এখন হলো রেজাল্টের আগে বলে দিয়েছি আমি। তাহলে কি হওয়ার কথা এখন আসলে চিন্তা করে বলেন। সেমই থাকে, আচ্ছা, হবে -100, তারপর হচ্ছে পরের গুলো, যেহেতু পরের গুলো পর
আপনি বলতেছেন যে -100 প্রথমে আসবে আর 300 পরে যাবে, রাইট? পরে যাবে, কারণ এটা পরে তো ক্যালকুলেশন করবে। সো এটাই হবে, কারণ কি যখন এই সাম নাম্বারে কল হবে তখন সাম নাম্বারে আসবে, তো সাম নাম্বার আসার পরে ওর যে নিজস্ব কাজ সেগুলো তো পরে, তাই না? তো আগে কি হয়েছে, আগে হয়েছে সাব নাম্বার, এটাই কল হয়েছে। তো যেহেতু এটা কল হয়েছে দেন কি হবে, আপনার এই সাব নাম্বারে ডাইরেক্ট চলে আসবে, আসার পরে ওর কাজটাও শেষ করবে, শেষ করার পরে এই প্রোগ্রামটা আবার এইখানে ব্যাক করবে, ব্যাক করার পরে দেন হইলো ওর কাজগুলো সম্পূর্ণ করবে। বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা হলো, বুঝতে পেরেছি। হ্যাঁ এটা হলো মূলত সিনক্রোনাইজেশন যে প্রোগ্রাম, এটার জন্য এটা হয় যে আপনার প্রত্যেকটা লাইন অন বাই অন এক্সিকিউশন হয়। প্রথম যে লাইনটা আসবে সেই লাইনটা প্রথম এক্সিকিউশন হবে, তারপর লাইনটা নেক্সট এক্সিকিউশন হবে, তারপর লাইনটা নেক্সট এক্সিকিউশন হবে। এটাকে বলা হয় কি সিনক্রোনাইজেশন। ওকে, আর কিছু বলবে? স্যার স্যার জি স্যার, আমি তো বলতে যাচ্ছি যে স্যার ভয়েড মেইনের মধ্যে এখানে যে স্যার এটা বুঝতে পারছি, কিন্তু স্যার লিস্টের মধ্যে স্ট্রিং দেন হচ্ছে আর্গুমেন্ট যে স্যার এইটা এই যে এটা স্যার বুঝতে পারিনি, এটা কি একটু বলবেন হয়তো? কোনটা কোনটা? এটা? হ্যালো, জি স্যার, মেইনের এটা এখন দেখার প্রয়োজন নেই, তাহলে আবার আপনারা অন্য লাইনে চলে যাবেন, ঠিক আছে? আমি দেখাবো, একটু পরে দেখাবো। বলছিলাম না যে আর্গুমেন্টস আসবে, এখানে বলছিলাম যে উইথ আর্গুমেন্টস, যখন আমরা উইথ আর্গুমেন্ট করব তখন আমরা এই পার্টটা দেখবো যে আর্গুমেন্ট কেন হচ্ছে, এখন দেখার প্রয়োজন নেই। আচ্ছা স্যার, একটা বিষয়, সাম নাম্বার যেটা আমরা লিখলাম ওই ফাংশনটা কি আমরা নিজেদের ইচ্ছা মতো ওয়ার্ড দিয়ে লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই, যেহেতু ইউজার ডিফাইন্ড ফাংশন তো অবশ্যই আপনার মতো করে আপনি লিখতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো বলছিলাম যে সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে হয় কি আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, আর যদি এটা এসিনক্রোনাইজেশন হইতো, তো এসিনক্রোনাইজেশনের ক্ষেত্রে কি হইতো তার আইডিয়া আছে? বা এসিনক্রোনাইজেশন আসলে কিভাবে কাজ করে? যদি কম্পিউটার সায়েন্সে থাকেন তাহলে আইডিয়া থাকার কথা। স্যার বুঝতে পারি নাই। ওকে, যখন আপনি গুগল ড্রাইভে ফটো আপ করেন না, গুগল ড্রাইভে ফটো আপ করেন, রাইট? সো যখন গুগল ড্রাইভে ফটো বা ভিডিও আপ করে তখন কি হয়, তখন কি আপনার একটা ইমেজ আপ হওয়ার পরে দেন কি নেক্সট ইমেজ আপ হয়, নাকি একসাথে অনেকগুলো ইমেজ আপ হয়, কোনটা হয়? একসাথে অনেকগুলো হ্যাঁ, তো এই যে একসাথে অনেকগুলো ইমেজ আপ হচ্ছে এটাকে বলা হয় কি এসিনক্রোনাইজেশন। মানে আপনার যে লাইনে, বা আমি একটু ওদের থেকে কম্পেয়ার করে বলি, সেটা হলো যে সাপোজ আপনি একটা ইমেজ আপ করলেন বা 5টা ইমেজ আপ করলেন, একটা ভিডিও আপ করলেন, তো অবশ্যই ইমেজের থেকে ভিডিও আপ হতে টাইম বেশি লাগবে, কারণ ওটা কি মেগাবাইট বেশি। তো এখন যদি মনে করেন ভিডিওটা প্রথম আপ করতে চান, বা সাপোজ আপনি ভিডিওটা প্রথম সিলেক্ট করে আপনি আপ করলেন আর ইমেজগুলো নিশ্চিত পড়ে গেল, এখন যদি এটা এসিনক্রোনাইজেশন হইতো সেক্ষেত্রে কি হইতো, ওই ভিডিওটা প্রথম আপ হইতো, দেন হইলো আপনার ইমেজগুলো আপ হইতো একের পর এক, যেটা এখানে হচ্ছে, রাইট? এখানে যেটা হচ্ছে যে আপনার একের পর এক লাইন এক্সিকিউশন হচ্ছে। আর যদি এটা এসিনক্রোনাইজেশন হইতো, যেটা গুগল ড্রাইভ আপনি দেখতে পান যে যেটার সাইজ ছোট সেটা কিন্তু ও নিজের মতো করে আপ হয়ে যায়, ওকে? আর ও হলো কোনো কারো বর্ষায় বসে থাকে না, যদি ওর সাইজটা ছোট হয় আর যদিও সবার নিচেও থাকে তাহলে কিন্তু ফার্স্টেও আপ হয়ে যাবে, ওকে? আর যেগুলো বেশি এমবির সেগুলো পরে আস্তে আস্তে করে আপ হবে। এটাকে বলা হয় কি এসিনক্রোনাইজেশন, যে ও হলো কারোর উপর ডিপেন্ডেন্ট না, একসাথে অনেকগুলো কাজ সম্পন্ন হতে পারে, ওকে? আচ্ছা, তো এটা আমরা পরে দেখবো, এসিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশন, অ্যাওয়েট কেমনে কাজ করে অবশ্যই দেখবো, বা জাস্ট একটু ডিসকাস করে রাখলাম যেহেতু কথা তাহলে আসে গেছে এই জন্য আর কি, ঠিক আছে? সো দেন হইলো আমরা কি দেখবো, যে উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, রাইট? দ্যাট মিনস, আচ্ছা এটা দেখার আগে আমরা একটা কাজ করি, সেটা কি আমরা এই টাইপটা দেখি, নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট, ফাইন। আচ্ছা,
তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, আমি একটা একটা কেটে দিই এখান থেকে, দুইটা হয়ে গেলে আবার আউট হয়ে যাবেন। সো আচ্ছা, তো আমরা এতক্ষণ কি দেখছি, এতক্ষণ দেখছি যে আমাদের এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা হলো স্ট্যাটিক ছিল। মানে যদি আমি এখানে এই সাম নাম্বারকে আমি এখানে 100 বারও কল করি তাহলে কিন্তু আমি সেম রেজাল্টই পাবো। আমি একটু দেখিয়ে দিই। সাপোজ এই সাম নাম্বার, এটাকে আপনি 3 বার মনে করেন কল করবেন, যে ফাংশনটাকে আপনি এখানে 3 বার কল করতেছেন। ওকে, 1 2 3, তাহলে 3 বারে কি হবে, সেম আউটপুট আসবে, মানে কিন্তু 300 আসবে, রাইট? তো আমি একটু এখানে দেখিয়ে দিই আসলে কি 300 আসে কিনা। দেখেন এখানে কিন্তু 3 টাইমস, মানে 3 বারই হলো কি আসছে, 300 আসছে। ওকে, তার মানে এটা বুঝতে পারতেছি যে আমরা এইখানে দুইটা মান, এটা কি স্ট্যাটিক, কখনো চেঞ্জ হবে না। বাট যদি এখন আপনি ওই যে আপনার যে ক্যালকুলেটর, সেখানে কম্পেয়ার করেন, যখন আপনি ক্যালকুলেটরে ভ্যালু দেন তখন কি হয়, আপনার কিন্তু প্লাস ফাংশন একটাই, তাই না? বাট আপনার কি হয়, ইনপুটের উপরে ডিপেন্ড করে ফলাফলটা কি হয়, ভিন্ন হয়। সাপোজ আপনি 100 প্লাস 200 এটা প্লাস করে সমানে ক্লিক করলেন, তখন ফলাফল একটা হয়। যখন আপনি 50 প্লাস 100 এই দুটো প্লাস করে আপনি কি করবেন, আপনি সমানে ক্লিক করবেন, তখন আউটপুটটা ভিন্ন হবে, তাই না? তো কখনো কিন্তু সেম আউটপুট আসে না, আপনার ইনপুটের উপরে ডিপেন্ড করে কি হয়, আপনার আউটপুট হয়। কিন্তু আপনার ফাংশন কি একটাই, ফাংশন কিন্তু শুধুমাত্র প্লাস, কিন্তু আপনার ইনপুটের উপর ডিপেন্ড করে ফাংশনের ক্ষেত্রে আউটপুটটা ডিফারেন্ট হয়, তাই না? তো সেই ক্ষেত্রে তো আমরা এইভাবে করে স্ট্যাটিক বসাতে পারবো না। সেই ক্ষেত্রে হলে আমাদের কিসে আসবে এখন, এই যে উইথ আর্গুমেন্ট, এই টাইপটা আমাদের আসতে হবে। ওকে, সো উইথ আর্গুমেন্ট কেমনে হয়, তো এখন আমরা এই নাম্বার 1 নাম্বার 2 এই দুইটাকে হলো আমাদের এই আর্গুমেন্টের ভিতরে রিসিভ করব। তো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, যে ইন্টিজার নাম্বার 1 আর একটা আমরা ভেরিয়েবল নিব যে ইন্টিজার নাম্বার 2। ওকে, দুইটা ভেরিয়েবল নিলাম। তো যেহেতু আমরা দুইটা ভেরিয়েবল এখানে নিয়েছি এবং ভ্যালুগুলো আমাদের এখান থেকে আসবে, দ্যাট মিনস আমাদের এইখানে আর এভাবে করে স্ট্যাটিক করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই যে নাম্বার 1 যেটা আমরা এখান থেকে পাঠাবো সেটা এখানে আসবে, এবং নাম্বার 2 যেটা আমরা এখান থেকে পাঠাবো সেটা নাম্বার 2 এর ভিতরে আসবে, এবং দুইটাকে আমরা এখানে যোগ করতেছি। যোগ করে দেন হলো আমরা ফলাফলটাকে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রাখতেছি, এবং লাস্টলি হলো আমরা এখানে প্রিন্ট করতেছি। ওকে, এখন মনে করেন যে আপনি ভিন্ন ভিন্ন সময় যখন আপনি ফাংশন কল করবেন, ইনপুট হিসাবে আপনি ভিন্ন ভিন্ন ভ্যালু দিবেন। তো আমি এখানে প্রথম দিচ্ছি 100, আমাদের এই ফাংশনে হবে 100 200, আমাদের এই ফাংশনে হবে সাপোজ 500 700, আমাদের এই ফাংশনে হবে মনে করেন 1000 2000। দেখেন আপনি ফাংশন কল করতেছেন একই ফাংশন, বাট আপনি প্যারামিটারে এই যে আপনি এখানে যে ডিফাইন করেছেন নাম্বার 1 নাম্বার 2, এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এখান থেকে যে ভ্যালু পাঠাচ্ছেন এটাকে বলা হয় প্যারামিটার। সো আপনি প্যারামিটারে প্রথম কি দিলেন 100 200, তো যখন 100 200 দিয়ে আপনি কল করবেন তখন এটা কল হবে। কল হওয়ার পরে এই 100 আসবে নাম্বার 1 এর ভিতরে, আর 200 আসবে নাম্বার 2 এর ভিতরে, দুইটা যোগ হবে, রেজাল্ট প্রিন্ট হবে, এই প্রথমটা কাজ শেষ। দেন হলো সেকেন্ডটা কল হবে। যখন সেকেন্ডটা কল হবে এই 500 আসবে কোথায়, নাম্বার 1 এর ভিতরে, 700 আসবে কোথায়, নাম্বার 2 এর ভিতরে, দুইটা যোগ হবে, প্রিন্ট হবে, ওর কাজ শেষ। দেন হলো সাম নাম্বার মানে থার্ড নাম্বারটা, এটা কল হবে, এর 1000 আসবে কোথায়, নাম্বার 1 এর ভিতরে, এবং 2000 আসবে কোথায়, নাম্বার 2 এর ভিতরে, দুইটা যোগ হবে, প্রিন্ট করবে, কাজ শেষ। দেখবে যে আর কোনো ফাংশন কল হয় নাই, প্রোগ্রাম শেষ। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 100 প্লাস 200 300 500 প্লাস 700 ফলাফল পেয়ে গেলাম, তারপরে থার্ড নাম্বারটা আমরা ফলাফল পেয়ে গেলাম। ওকে, তো দেখেন আমরা কিন্তু সেম ফাংশনই কাজ করতেছি, বাট যেহেতু আমাদের এখন ভ্যালুগুলো ডিফারেন্ট পাঠাচ্ছি, এই জন্য হলো আমাদের ফলাফলটা ডিফারেন্ট হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, রাইট এভরিওয়ান? জি, বুঝতে পেরেছি।
জি স্যার। পরে থাকার কথা না, কারণ আমি প্রত্যেকটা বিষয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ওকে ফাইন। সো ফাংশনের কাজ শেষ। নেক্সট ক্লাসে 2টা ডিসকাস করব, কারণ একদিনে 4টে করাইলে আপনারা আসলে এই একটু বিগিনার্স বেশি, তো আমার একটু চিন্তাটা বেশি আর কি, সমস্যা নেই। সো এখন আপনাদের কোশ্চেন ছিল যে আপনারা ফর ইচ লুপ একটু বোঝান নাই। আমি এইখানে একটা লিস্ট নিচ্ছি, এটা না বোঝার কিছু নেই, আমরা সব থেকে ফর ইচ লুপ ইজি। সো এখানে আমি কিছু ভ্যালু নেব, আচ্ছা লিস্টের নাম দিচ্ছি আমি লিস্ট। এখানে আমি কিছু ভ্যালু নেব, লাইক 100, 300, 500, সাকিব, রাকিব, ওকে কিছু ভ্যালু নিলাম। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি এই যে লিস্টে আছে, এই লিস্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি ফর ইচ লুপ ব্যবহার করে দেখাবেন, পারবেন না? খুবই সহজ, জাস্ট লিখবেন যে লিস্ট, যে লিস্টকে ভ্যালুগুলো দেখাতে হবে সেই লিস্টের নাম লিখবেন, তারপর লিখবেন যে ফর ইচ। ওকে ফর ইচ, দেন এই দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটের ভিতরে আবার দুইটা ব্র্যাকেট হবে, দেন এইটার ভিতরে আবার কি হবে, এটার ভিতরে হলো এখানে আবার আপনার কার্লি ব্র্যাকেট হবে। আর দেখেন এই যে ফর ইচ মানে কি, প্রত্যেকটা আইটেমকে নিয়ে আসবে, তো প্রত্যেকটা আইটেমকে নিয়ে এসে একটা করতে হবে, আপনার একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। তো এই জন্য হলো আপনাকে এখানে একটা ভেরিয়েবলের নাম বলতে হবে যে ভ্যালু। ওকে দেন আপনি যে ভ্যালুটাকে পাচ্ছেন সেই ভ্যালুটাকে আপনি এখানে এখন যা করে আপনি দিচ্ছেন। ওকে আমি জাস্ট মনে করেন এখানে ভ্যালুটাকে প্রিন্ট করতে, যদি আপনার অন্য কিছু করতে হয় করবেন, তো আপনি ভ্যালু পেয়ে গেছেন, ভ্যালু পেলে তো দায় সেটাই করতে, তাই না? সো আপনি এখন যদি রান করেন এটাকে, তাহলে এখন প্রত্যেকটা কিন্তু এলিমেন্ট আপনি প্রিন্ট করে দেখতে পারতেছেন, তাই না? বেশি কঠিন না তো, সহজ তো। এখন আমি একটা আপনাদেরকে দিয়েছিলাম যে কিভাবে আপনারা কি বের করবেন, আপনারা হইলো কিভাবে ইভেন নাম্বারগুলো বের করবেন, রাইট? সো ইভেন নাম্বারগুলো বের করার জন্য যদি ফর ইচ লুপ ইউজ করে করতাম আর সহজ হলো না, যদি আমি ওখানে ফর লুপ ইউজ করে করতে বলছি, যদি আপনি ফর ইচ লুপ ইউজ করে করতেন আরো বেশি ইজি হইতো। প্রথমে আপনি চেক করেন ইফ যদি ভ্যালু ইজ ইন্টা, যদি ভ্যালু ইন্টিজার হয় তবেই পরে চেক করবে যে এটা ইভেন নাকি ওয়ার্ড। প্রথমত আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার ভ্যালুটা আসলে কি ইন্টিজার কিনা। যদি ভ্যালুটা ইন্টিজার নাই হয় তাহলে তো ও জোড় নাকি বিজোড় এটা তো আমার দেখার প্রয়োজন নেই, তাই না? তো স্ট্রিং হয় অথবা বুলিয়ান হয়, ওকে তো আমার দেখার প্রয়োজনই নাই যে ও জোড় নাকি বিজোড়। এই জন্য হলো আপনি প্রথমে এখানে ইফ দিয়ে চেক করতে হবে যে আসলে এই যে নাম্বারগুলো আসতেছে সেই নাম্বারগুলো ইন্টিজার টাইপের কিনা। এবং এইটা ইজ দিয়ে কেমনে করতে হয় এটা তো কিন্তু আমি দেখিয়েছিলাম সেকেন্ড ক্লাসে, মনে আছে কিনা, যে এই ভ্যালু ডট ইজ ইন্টিজারে কি হবে, যদি এই ভ্যালুটা ইন্টিজার টাইপের হয় তাহলে এখানে ফলাফল ট্রু আসবে, আদারওয়াইজ ফলাফল ফলস আসবে। যদি ফলাফল ট্রু আসে দ্যাট মিনস কি এই ভ্যালুটা ট্রু, মানে ভ্যালুটা কি ইন্টিজার, তাহলে হলো কি এই ব্লকের ভিতরে ঢুকবে। এখন হলো আমি চেক করব ইফ যদি আমার ভ্যালুকে মডুলাস করা হয় 2 দিয়ে, যদি এরপর 0 হয় তাহলে কি বলবো যে প্রিন্ট কি প্রিন্ট বলতে পারি যে আমরা এখানে ইভেন, হ্যাঁ আমি এখানে নাম্বারটা বলে দিচ্ছি ভ্যালু, যে ভ্যালু ইজ ইভেন। ওকে ফাইন, খুব সহজ না? দেখেন স্টার্ট ডিবাগিং করে দিচ্ছি। দেখেন 100 ইজ ইভেন, 300 ইভেন, 500 ইভেন, আর বাকিগুলো ইভেন না। দেখেন এই 67 এটা ইভেন না, 89.40 ইভেন না। ওকে তারপরে সাকিব, রাকিব, ট্রু এগুলো তো চেকই করেন, এগুলো তো এখান থেকে বাদ হয়ে গেছে, এগুলো তো ঢুকেই নেই ভিতরে। কারণ কি, কারণ হলো ওগুলো ইন্টিজার টাইপের না, এই কারণে। বাট এইগুলো হলো চেক করেছে, মানে এটা চেক করেছে, এটা চেক করে না। কারণ কি, এইটা হলো মানে ডাবল টাইপের, তো ডাবল টাইপের হয় সেখান থেকে বাদ হয়ে যাবে, এগুলো তো ঢুকবেই না। শুধুমাত্র যেগুলো ইন্টিজার টাইপের সেগুলো ঢুকবে।
ঢোকার পর দেন চেক করবে যে এটা কি মানে জোড় নাকি বিজোড়। বুঝতে পেরেছেন এভরিওয়ান? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এটা